নমিতা, সূর্য, তাড়াতাড়ি এসো, দুধ খেয়ে নাও। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে সেই পেশেন্ট কল। আজ সানডে, আজকেও একসাথে লাঞ্চ করবে না? রঞ্জনা, শরীর খারাপ স্যাটারডে বা সানডে দেখে তো আর হবে না। হ্যাঁ, যদি তাড়াতাড়ি আসি তাহলে একসঙ্গে খাবো, নইলে বাচ্চাদের সাথে খেয়ে নিও। বাই বাই সোনা, আমি এলাম, মাকে একদম বিরক্ত করবে না। বাই বাই। বাই। He is dead. যেমন কর্ম তেমন ফল। Sir. স্যার, কামরুদ্দিন প্রথম বডিটা দেখেছিল। হ্যাঁ স্যার, আমি 207-এর অর্ডার নিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে এই রুমের দরজা খোলা আছে। আমার মনে হলো কোনো গড়বড় আছে, এখানে আসলাম তো এটা দেখলাম স্যার। বিকাশ সাহায়, এ তো লখনৌতেই থাকে। চেক ইন কখন করেছিল? স্যার, দুপুর প্রায় 12টার সময়। একলা নাকি কেউ সঙ্গে ছিল? স্যার, অ্যাকচুয়ালি বিকাশ সাহায় 4 ঘন্টার জন্য রুম বুক করেছিল। মেয়ে ছেলের চক্কর নাকি? স্যার, বিকাশ সাহায় আমাদের রেগুলার কাস্টমার। এ কি নিজের নামে রুম বুক করতো? হ্যাঁ স্যার। আর প্রত্যেকবারই মেয়ে ছেলে নিয়ে আসতো? হ্যাঁ স্যার। একই মেয়ে? না স্যার, আলাদা আলাদা মেয়ে। আজ কে ছিল সাথে? সেটা তো জানি না, আর তাছাড়া গেস্টদের পার্সোনাল ব্যাপার নিয়ে আমরা মাথা ঘামাই না। কিন্তু হ্যাঁ স্যার, আশিস যে হাউসকিপিংয়ে আছে সে কামরুদ্দিনের বডিটা দেখার মোটামুটি 10 মিনিট আগে একটি মেয়েকে এখান থেকে বেরিয়ে যেতে দেখেছিল। স্যার, আমি 209-তে সাফ করছিলাম, ঝাড়ু নিতে বাইরে বেরিয়ে দেখি একটা মেয়ে 203 থেকে বেরিয়ে যাচ্ছে। আমি পেছনের দিকে দাঁড়িয়েছিলাম স্যার, তাই মুখটা দেখতে পাইনি। সরি স্যার, আমাদের ছোটোখাটো হোটেল, আমাদের কাছে সিসিটিভি আর কোথায়? আপনি বা আপনার কোনো স্টাফ মেয়েটাকে আগে কখনো দেখেছেন? ঠিক জানি না স্যার, শুধুমাত্র আশিসই একে পেছন থেকে যাওয়ার সময় দেখেছিল। স্যার, পার্স থেকে এই ভিজিটিং কার্ডটা পাওয়া গেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে উনি ডাক্তার। ওনার কোনো এক সুরাজ হেলথ ক্লিনিক রয়েছে কৃষ্ণনগর রোডে। আর কিছু জানা যায়নি স্যার। ও হ্যাঁ, এই নাম্বারে ফোন করেছি স্যার, ফোন বন্ধ। ওই মেয়েটার সঙ্গে রিলেটেড কিছু পেয়েছো? না স্যার, পুরো রুম সার্চ করেছি। যেমন কর্ম তেমন ফল। মনে হচ্ছে কোনো বদলার মামলা। রাজীব স্যার, বডি পোস্টমর্টমে নিয়ে যাও। ডক্টর বিকাশ সাহাই 12:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, আর 1.5 ঘন্টা পর তার লাশ একটা হোটেলের ঘরে পড়ে থাকতে দেখা যায়। এটা তো প্রমাণ হয়ে গিয়েছিল যে সে সেখানে কেন গিয়েছিল, কিন্তু সেখানে সে কার সাথে ছিল এটাই ছিল রহস্য। স্বাভাবিকভাবেই তার স্ত্রী রঞ্জনার স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর গভীর ধাক্কা লেগেছিল।
কিন্তু এটা যেন সে কম শোক পায়নি যে তার স্বামী পেশেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে হোটেলের ঘরে কেন গিয়েছিল। মিসেস সাহায়, হ্যাঁ মা মা কি হয়েছে মা কি হয়েছে মা বলো না মা কি হয়েছে মা কি হয়েছে মা কি হয়েছে মা কি হয়েছে বলো না মা কি হয়েছে মা ওনার বডি এখন পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা আমাকে কেন মিথ্যে বলছেন? আমার স্বামী একটা পেশেন্ট দেখতে গিয়েছিল। আমি মানি না আপনাদের কথা। ঠিক আছে স্যার, কনস্টেবল ডক্টর বিকাশের ক্লিনিকে গিয়েছিল, কিন্তু সানডে বলে বন্ধ থাকায় ওনার কম্পাউন্ডারকে ডাকা হয়েছে। ডক্টর সাহায়ের স্ত্রীর ওনার বাইরের অ্যাফেয়ার সম্বন্ধে কিছুই জানা নেই। উনি একদমই জানেন না যে হোটেলে মেয়েদেরকে ও নিয়ে যেত। দুটো লাইফ লিড করছিলেন। মনে হয় ছুরি দিয়ে গলা কাটা হয়েছে, খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা ওখানে সেম ব্র্যান্ডের দুটো মদের বোতল পেয়েছি। একে আগে অজ্ঞান করা হয়েছিল। এর রক্তে অ্যালকোহল আর ঘুমের ওষুধের নমুনা পাওয়া গেছে। এই বোতলটায় হাতই দেওয়া হয়নি। এই বোতলটা আমি টেবিলের নিচ থেকে পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন কেউ এটা লুকিয়ে রেখেছিল। এটা দ্বিতীয়টা। এর মধ্যে ঘুমের ওষুধের নমুনা পাওয়া গেছে। এর মধ্যে থেকে 3 পেগ নেওয়া হয়েছে। মানে যে খুনি সে খুব ভালো করে জানতো তাকে কি করতে হবে, তার লক্ষ্য স্থির ছিল। আর তাই বোতলটা বদলে দেয়। প্রথমটা সরিয়ে দিয়ে ঘুমের ওষুধ মেশানোটা রেখে দেয়। তার মানে খুনি কেউ কাছেরই হবে, যে খুব ভালো করে জানতো ডক্টর সহায় কোন ব্র্যান্ডের মদ খায় আর কি ধরনের বোতল আনবে। স্যার এই ব্যাপারে আমি কিছুই জানি না। ডক্টর সাহায় প্রায় হোটেলে যেতেন আর প্রত্যেকবারই কোনো না কোনো মেয়েকে নিয়ে যেতেন। কিন্তু স্যার আমার মনে হয় না যে এটা সত্যি। ডাক্তারবাবু খুবই ভদ্রলোক ছিলেন। বুঝতেই পারছি না এটা হলো কি করে। ডক্টর সাহায় তার এই অন্য লাইফটাকে বাড়ির লোক আর কাছের মানুষদের থেকে খুব সাবধানে লুকিয়ে রেখেছিল। ওনার কল রেকর্ডস কালকের মধ্যে আমরা পেয়ে যাব স্যার। এই খুনটা হয় কিছু পাওয়ার জন্য করা হয়েছে, নয়তো প্রতিশোধের জন্য। এ খুবই কাছের কেউ, যে এই ডাক্তারের অন্য জীবনটা জানতে পেরে গেছিল। ওই হাউসকিপিং এর ছেলেটা বলছিল যে একটা মেয়েকে বেরোতে দেখেছিল রুম থেকে। এই মেয়েটাকে হয়তো ডাক্তার নিজেই ডেকেছিল, বা হঠাৎ আসা চেনা কেউ। আর ডক্টর বিকাশ যে মদ খেয়েছিলেন তার মধ্যে ঘুমের ওষুধ মেশানো হয়। আর সেম ব্র্যান্ডের দুটো বোতল পেয়েছি। $25। ডক্টর বিকাশ সাহাইয়ের খুনের কোনো প্রমাণই হাতে আসছিল না। তার পরিবার তার মৃত্যু আর তার রহস্যজনক জীবন সামনে চলে আসায় গভীর শোক পেয়েছিল। আর সেই দিনই কেউ একজন বিকাশ সাহাইকে একটা কুরিয়ার পাঠাচ্ছিল। মুশকিল আছে, এটা তো খবরের কাগজ কেটে বানানো হয়েছে। কিন্তু হোটেলের রুমে আমরা তো এরকম কোনো খবরের কাগজ পাইনি। মানে খুনি একেবারে প্রস্তুত হয়েই এসেছিল। স্যার, ডক্টর বিকাশের ফোন লোকেশন লাস্ট নমন হোটেলই দেখাচ্ছে, যেখানে ওনাকে খুন করা হয়। 11:30 থেকে 12টার মধ্যে গতকাল বেরিয়ে হোটেলে পৌঁছানো নেই।
ফোনে তো আর কোনো লোকেশন দেখাচ্ছে না। মানে দেখা করাটা আগে থেকেই তৈরি ছিল। ফোন রেকর্ড কি বলছে? ওনার ফোনে লাস্ট যে কলটা আসে সেটা কোনো এক জগদীশের। ফোন করো। না, উঠিয়ে নাও। You are not dialing a valid number. Please check the number you have dialed. ইয়েস, কাম ইন। স্যার কালকেই প্যাকেটটা এসছে কুরিয়ারের জন্য। ডক্টর বিকাশ সাহায়। স্যার যে পাঠিয়েছে তার নম্বর আর ডক্টর বিকাশের নম্বর দুটোই বন্ধ আছে। তো কুরিয়ার পাঠিও না, তোমাকে কতবার বলেছি। বিকাশ সাহা। হ্যাঁ স্যার, এটা আমারও পরে খেয়াল হলো। ও, স্যার আমি ডাক্তার সাহায়ের পেশেন্ট। আমার জ্বর তো কমার নামই নিচ্ছিল না। ভাবলাম ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করে নিই ওষুধটা বদলাবো নাকি না ওটাই চলবে। জগদীশ, একটু টাইম লাগবে। তুমি একটা কাজ করো, ওই ওষুধটাই চলুক। যদি ঠিক না লাগে তাহলে কালকে আমার ক্লিনিকে চলে আসবে। ব্যাস স্যার, এইটুকুই কথা হয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেই খুব শকড। ডক্টর সাহায় খুব ভালো লোক ছিলেন। হ্যালো, কে বলছেন আপনি? রেখা, আপনি কি বলছেন? প্লিজ আপনারা আমাকে এর মধ্যে জড়াবেন না। আমি ছিলাম না ওখানে। দেখুন, আমি একজন সংসারী মহিলা, আর সেদিন আমি বাড়িতেই ছিলাম। হ্যাঁ, আমি লতা বলছি, কিন্তু আমি ছিলাম না ওর সাথে। আমার কোনো প্রবলেম নেই, আপনি চেক করে নিতে পারেন। কিন্তু অফিসার, আমি বলছি তো আপনাকে, আমার অ্যাফেয়ার ছিল। এখন আপনি আমাকে এইসব ব্যাপারে আর টানবেন না। আমি ওই দিন দুপুরে ওনার সাথে ছিলাম না। স্যার, বেশ কিছু মহিলাকে ফোন করেছিলাম, সকলেই ওনার সাথে থাকার কথা অস্বীকার করে। কেউই খুনের দিন ওই হোটেলে যায়নি যেখানে ওনাকে মার্ডার করা হয়। হ্যাঁ, সেদিন সকালবেলা ল্যান্ডলাইন থেকে ওনার মোবাইলে একটা ফোন এসেছিল। উনি হোটেলে যাওয়ার আগে? হ্যাঁ স্যার, কোন এক জনার্দন মুখীর নাম্বার। হ্যালো, পিএসআই রাজীব কুমার বলছি। জনার্দন মুখীর সাথে কথা হতে পারে? হ্যাঁ, আমি জনার্দন মুখী বলছি, বলুন। আচ্ছা, আপনি ডক্টর বিকাশকে চেনেন? হ্যাঁ, আমি ওনাকে খুব ভালো চিনি, খুব ভালো ডাক্তার উনি। আপনি কি জানেন যে ডক্টর বিকাশকে মার্ডার করা হয়েছে? না স্যার, এই ব্যাপারটা তো আমার জানা নেই স্যার। কিন্তু আপনি এটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? 28শে জুলাই আপনার ল্যান্ডলাইন থেকে ওনার নাম্বারে একটা ফোন আসে, আর দুপুর 2টোর সময় ওনার লাশ হোটেলের রুমে পাওয়া যায়। আপনি ফোন কেন করেছিলেন? স্যার, আমি তো কোনো ফোন করিনি ওনাকে। কিন্তু আপনার নাম্বার থেকেই কল গেছে, আর এর আগেও বহুবার আপনার নাম্বার থেকে কল করা হয়েছে। স্যার, এই ব্যাপারে তো আমি কিছু জানি না। স্যার, এই জনার্দন মুখী 65 বছরের রিটায়ার্ড পার্সন। উনি তো এই মার্ডারের ব্যাপারে কিছুই জানেন না। এটাই কি এই খুনের সূত্র? যেমন কর্ম তেমন ফল। খুবই পার্সোনাল মনে হচ্ছে। ব্যক্তিগত রাগ? দেখুন স্যার, আমাদের কুরিয়ার কোম্পানির কাজকর্ম স্যার একেবারেই পরিষ্কার। প্রেরকের নাম আর যে কুরিয়ার পাবে, আমরা দুজনের নাম্বারই চেক করি, তারপরেই কুরিয়ার ডেলিভারি দেওয়া হয়। আমরা শুনেছি কি কুরিয়ারের মাধ্যমে কিছু বিপজ্জনক জিনিসও পাঠানো হয়, আর এটাতে আমার কিছু গোলমাল লেগেছে, কারণ এর দুটো নাম্বারই বন্ধ পাচ্ছি। আর সকালেই আমরা খবরের কাগজে ডাক্তার বিকাশ সাহায়ের মার্ডারের খবরটা পড়েছি। রঞ্জনা দেবী, আপনার স্বামী আপনাকে ফেরত দিলাম।
চিঠিটি বিকাশের স্ত্রী রঞ্জনার উদ্দেশ্যে লেখা হয়েছিল। এটা কি ধরনের জঘন্য নৃশংস খেলা ছিল? কি ছিল সেই খামে? রঞ্জনা দেবী, আপনার স্বামী আপনাকে ফেরত দিলাম। স্যার আমি সঙ্গে সঙ্গেই আমাদের এরিয়ার থানায় রিপোর্ট করে দিয়েছি। মার্ডারের খবর সকালেই পড়েছিলাম। কোরিয়ারের জন্য এই খামটা দিতে কে এসেছিল? স্যার আমার অ্যাটেন্ডেন্ট কমলেশ বলল কোনো একজন মেয়ে এসেছিল। স্যার ওই মেয়েটা মোটামুটি 25 থেকে 27 বছর বয়সের হবে। শুধু অঞ্জলি, পুরো নাম লেখেনি, আর ঠিকানাটাও ভুয়ো। একদমই পার্সোনাল মনে হচ্ছে। আমি জানি না, আমি মানি না যে ওনার অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকতে পারে। দেখুন রঞ্জনা দেবী, এটাই কিন্তু সত্য। এই তিক্ত সত্যটাকে কিন্তু আপনাকে একদিন মানতেই হবে। এই সত্যটাই আমাদের সামনে এসেছে। আপনার হাজবেন্ড খুন হয়েছে, ওনার বডি হোটেলের ঘরে পাওয়া গেছে। যখন উনি বলে বেরিয়েছিলেন যে উনি পেশেন্ট দেখতে যাচ্ছেন, এখনো পর্যন্ত আমাদের এটাই মনে হচ্ছে ওনার খুন কোনো মহিলাই করেছে, বিশেষ করে কোনো পুরনো বদলা নেওয়ার জন্য। আমি সত্যি জানি না। এই ডাক্তারের গোপন জীবনটা পুরোই রহস্যে মোড়া। খুবই আশ্চর্য লাগছে, ওনার এই রহস্যটা কেউ জানতো না। প্রথমে উনি খুন হলেন, খুনের জায়গায় এমন মেসেজ পাওয়া গেল তাতে মনে হচ্ছে পুরনো শত্রুতা, কিন্তু এখনো পর্যন্ত খুনের কোনো চিহ্নই নেই। জনার্দন মুখী, ওনার ল্যান্ডলাইন থেকে ডক্টরকে মার্ডারের দিন 28শে জুলাই সকাল 11টায় ফোন আসে। একবার খোঁজ করে দেখি স্যার। করে দেখি। বলুন স্যার, এ ব্যাপারে তো সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। জানি আমি, কোনো তো কারণ আছে। কেউ তো এমন আছে যে এই বাড়ি থেকে ডক্টর সহায়কে ফোন করেছিল। আমাদের বাড়ি থেকে ডাক্তারবাবুকে কেন ফোন করবে? যদি কেউ অসুস্থ হয় তাহলেই তো ফোন করবে না। আপনার বাড়িতে কে কে থাকে? স্যার, আমি, আমার স্ত্রী কুমুদ, বড় মেয়ে অর্চনা আর ছোট মেয়ে সাক্ষী। আপনার মেয়েরা কোথায়? আগে বড় মেয়ে আমাদের এই এলাকাতেই পিসিও চালায়, আর ছোট মেয়ে কলেজে এমএ পড়ছে। ওর মোবাইল নাম্বার? আগে আগে আমি তো ডক্টর বিকাশকে কোনো ফোন করিনি। ওনাকে চেনো তো তুমি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই চিনি তো, এমনকি উনি আমার বাড়িতেও এসেছিলেন এই 6 বছর আগে। আমি তখন অসুস্থ ছিলাম। উনি খুব ভালো মানুষ। যখন উনি জানতে পারলেন যে আমরা গরিব, তখন আমাদের থেকে ফিজও নেননি। এর জ্বর তো আরো বেড়ে গেছে। আপনি এর ব্লাড টেস্ট করিয়ে নিন, তারপর দেখবো এর কি করা যায়। আপাতত এই ওষুধগুলোই খাকো। আগে ডাক্তারবাবু, ডাক্তারবাবু এটা আরে আপনার। জনার্দন বাবু, কি করছেন আপনি? এই মুহূর্তে শুধু অর্চনার খেয়াল রাখুন, সেটা খুব দরকার। ডাক্তারবাবু, ভগবান আপনার ভালো করুক। ধন্যবাদ। আমি 2 মাস মতো অসুস্থ ছিলাম, কিন্তু উনি একবারও ফিজ নেননি। খুব দয়ালু মানুষ ছিলেন ডাক্তার। হ্যাঁ, শুধু তাই নয়, তার 1 বছর পরে আমার বোন সাক্ষী যখন কলেজে পড়ছিল, তখন ওকে উনি কাজও দিয়েছিলেন, যাতে ওর পড়াশোনায় কিছুটা হেল্প হয়। এত উপকার, তবে এত রাগ কেন? কিছু মাথায় ঢুকছে না। রাজীব স্যার, অর্চনা চলাফেরায় একটু নজর রেখো। কোনো লোক যখন কাউকে দয়া করে, সে তাদের থেকে অন্য কিছু পাওয়ার আশা করে। হ্যাঁ স্যার, আমি সাক্ষীকে থানায় ডেকেছি, এখনো কলেজে।
সাকিব, এখন তুমি ডক্টর সহায়ের সঙ্গে কাজ করছিলে না? আগে না স্যার, 2 বছর হলো কাজ ছেড়ে দিয়েছি। গ্র্যাজুয়েশনের পর এমএ করতে শুরু করলাম, তো পড়ার এত চাপ ছিল, সময় পেতাম না। ডক্টর সহায়ের বডি একটা হোটেলের রুমে পাওয়া গেছে। এমনই একটা হোটেল যেখানে উনি ভিন্ন ভিন্ন মেয়ের সঙ্গে প্রায়ই যেতেন। ওনার এই লাইফের ব্যাপারে ওনার বাড়ির কেউ কিছু জানতো না। সাকিব, তুমি তো ডক্টর সহায়ের সঙ্গে 3 বছর কাজ করেছিলে। ওই 3 বছরে ডক্টর সহায়ের এই লাইফটার ব্যাপারে কিছু জানো না? আগে একদম না স্যার। ডক্টর সহায় তোমার বোনের বিনা পয়সায় চিকিৎসা করেছিল, তোমায়ও কাজ দিয়েছিল, বিশেষ করে তোমার এডুকেশনের সময় যখন সাপোর্ট দরকার ছিল। এইসব উপকারের বদলে ডক্টর সহায় তোমার কাছে কিছুই চাননি? আগে না স্যার, একদমই না। স্যার আমি এখানে 6 বছর ধরে কাজ করি। সাক্ষী এখানে আগে কাজ করতো, আমি ওকে ভালো করেই চিনি স্যার। আর ওর বোন অর্চনা? আগে ও অনেকবার ডাক্তারবাবুকে দেখাতে এসেছিল। স্যার, রবিবার সকাল 11টায় আমরা বাড়িতেই ছিলাম। ছোট মেয়ে সাক্ষীর কলেজ বন্ধ ছিল, আর বড় মেয়ে অর্চনা সন্ধেবেলায় দোকান খোলে। ওই দিন ওই একই সময়ে আপনার বাড়ি থেকে ফোন যায় ডক্টরের কাছে, কিন্তু আপনার বাড়ির প্রত্যেকেই ব্যাপারটা অস্বীকার করছেন। জনার্দন বাবু, রহস্য তো একটা আছে। স্যার, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। স্যার, আমরা গরিব লোক, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, আর এভাবেই আমাদের সংসার চলে। আর এইসব করে আমরা কেন নিজেদের বিপদ ডেকে আনবো স্যার? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। স্যার, এটা পরিষ্কার যে জনার্দন বাবুর বাড়ি থেকেই ফোনটা গিয়েছিল। অর্চনার সাক্ষীর ফোন রেকর্ড কি বলছে? ওদের ফোন রেকর্ডস ঘটনার দিন হোটেলের আশেপাশে লোকেশন দেখাচ্ছে না। মনে হচ্ছে এটা একটা অজানা গভীর রহস্য। এর সম্বন্ধ ডক্টর সহায়ের এমন কিছু ভুলভাল কাজের সঙ্গে যুক্ত। যেমন কর্ম তেমন ফল। রঞ্জনা দেবী, আপনার স্বামী আপনাকে ফেরত দিলাম, এমন কেউ আছে যে নিজের রাগ মিটিয়েছে, আর সেটা সে প্রকাশও করেছে। হয়তো সে নিজের হাতেই কাজটা করেছে, কিংবা কাউকে দিয়ে করিয়েছে। যে চিঠি লিখে পাঠানো হয়েছিল তা একটা গল্পের মতো ছিল। এখন এই গল্পটা কি ছিল, কার গল্প ছিল, সেটাই এই খুনের কারণ আর খুনিকে সামনে নিয়ে আসতে পারে। কে প্রতিশোধ নিতে চাইছিল আর লিখে এটা প্রমাণ করতে চাইছিল যে এটা একটা বদলা, এটা একটা প্রতিশোধ, আর কিছু নয়। সাক্ষী মা, হ্যাঁ বাবা। তুমি কোথাও যাচ্ছ নাকি মা? দিল্লি যাচ্ছি। কিন্তু হঠাৎ? আসলে কলেজের একটা ট্রেনিং এ যাচ্ছি। কিন্তু তুমি আমাকে বলোনি তো মা। বাবা, প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়াটা দরকার। দিদিকে বলেছো? হ্যাঁ, সকালেই বলেছি। ঠিক আছে মা, সাবধানে থেকো মা। ঠিক আছে? হ্যাঁ বাবা। সাহেব, অর্চনা এমনিতে খুব একটা বেশি পড়াশোনা করেনি, কিন্তু যতটুকু করার সেটুকু করার পরে দোকান সামলাতে শুরু করে দিয়েছিল। আর সাক্ষী? সব সাক্ষী একটা কথা লুকিয়েছে আপনার থেকে, কম্পাউন্ডারও লুকিয়েছে, এমনকি ওর যে বাবা জনার্দন মুখী সেও লুকিয়েছে। সবাই লুকিয়েছে, কেউ আপনাকে বলেনি। লুকোনো ব্যাপারটা তুই বলে দে, নাকি তুইও লুকোবি? সব গ্র্যাজুয়েশনের পরে সাক্ষী 1 বছর পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, 1 বছর ড্রপ করেছিল, তারপরে মাস্টার করেছে। কারণটা কি? সব ড্রাগের নেশা ছিল ওর। 1 বছর ধরেও চিকিৎসা চলেছে, অনেক কষ্টে 1 বছরেও এই নেশাটা কেটেছে। এর সঙ্গে ডাক্তারের কি সম্পর্ক? সব এটা খুব ব্যক্তিগত, ঠিক জানি না, তবে কিছু একটা আছে। না জানিয়ে চলে যাওয়ার কথা ভাবলে কি করে? সাক্ষী, তোমার দিল্লিতে কোনো প্রোগ্রাম নেই, আর তুমি দিল্লি যাচ্ছও না। পরিষ্কার ব্যাপার যে তুমি পালাচ্ছ। তোমার ডক্টর সহায়ের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ।
আমি জানতাম উনি কোন ব্র্যান্ডের হুইস্কি পছন্দ করেন। আমি জানতাম ঘুমের ওষুধ ঠিক কতটা কার্যকরী, কাউকে গভীর ঘুমে পাঠানোর জন্য ঠিক কতগুলো ওষুধ দিতে হয়। তিন বছর ধরে ডাক্তারবাবুর ক্লিনিকে কাজ করেছি আমি। মেডিসিনের ব্যাপারে এইটুকু জ্ঞান তো হয়েই গেছিল আমার। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে আমার বাড়ি থেকে 28শে জুলাই সকাল 11টার সময় ফোন করেছিলাম। সাক্ষী, আমি 8 ঘন্টার মধ্যে চলে যাব। তুমি হোটেলে পৌঁছো, আমি ডিরেক্টলি ওখানেই পৌঁছে যাব। ড্রিঙ্ক বানিয়ে দিই? নিশ্চয়ই, জিজ্ঞেস করছো কেন? একটা কথা জিজ্ঞেস করবো আমি? বলো। এমন কি হয়ে গেল যে তুমি আবার আমার কাছে চলে এলে? আশারই ছিল, আসতেই হলো। থ্যাংক ইউ সুইট হার্ট। আর যেমন কর্ম তেমন ফল। বাড়ি থেকে বেরোবার আগেই সব ঠিক করে নিয়েছিলাম আমি। বলতে পারেন তার অনেক আগেই, যখন আমি দ্বিতীয়বার ওনার টাচে এলাম। আমি ওনার কাছে যেতে চেয়েছিলাম, খুব কাছাকাছি। আমি ভালোভাবেই জানতাম যে 3 পেগেই উনি বেহুঁশ হয়ে যাবেন। তারপর কুরিয়ার করতে গেছিলে? হ্যাঁ। 25 টাকা। স্বভাবতই এর সঙ্গে পুরনো কোনো ঘটনার যোগ আছে। উপকার যেটা উনি করেছিলেন, আর তার বদলে তোমার কাছে যা চেয়েছিলেন। চেয়েছিলেন? উনি জোর করে ছিনিয়ে নিয়েছিলেন। এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনার উপকার ভুলবো না ডাক্তারবাবু। এমন কোনো ব্যাপার না, এটা তো আমার কাজ। জনার্দন বাবু, যদি সাক্ষীর স্বপ্ন পূরণ করতে আমি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। এটা তো আপনার মহানুভবতা। আমাকে জানাবে। আমাদের অবস্থা খুব খারাপ ছিল স্যার, আর ডাক্তারবাবু প্রায়ই আমাদের নানাভাবে সাহায্য করতেন। বাবা তো কিছু না বুঝেই ওনার থেকে হেল্প চেয়ে বসেন। আমি পড়তে চাইতাম। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গেই আমাকে ওনার ক্লিনিকে চাকরি দেন। ওই সময় আমি ওনার মতলব একেবারে টের পাইনি, কিংবা হয়তো আমি ওখানে কাজ শুরু করার পরই ওনার চরিত্র বদলে গেছিল, জানি না।
মর্নিং স্যার। গুড মর্নিং সাক্ষী। কি ব্যাপার সাক্ষী, আজকে তোমাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে দেখে। স্যার কিছুদিন ধরে একটু বেশি ক্লান্ত লাগছে। মনে হয় তোমার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। সাক্ষী, তুমি ডক্টরকে কেন মারলে? সাক্ষী, তুমি ডক্টরকে কেন মারলে? আমি বুঝতেই পারছিলাম না যে আমি এই ওষুধগুলোর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। উনি না জানি কোন কোন নেশার ওষুধের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছিলেন আমাকে। আমি ক্রমশই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলাম। যতক্ষণে আমি বুঝলাম যে উনি আমাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। উনি তো নির্লজ্জভাবে আমাকে সেটা বলেওছেন। তুমি কখনো এসব তোমার বাবা মাকে বলনি? আগে না। সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ব্যাপারে ওনারা কিছু জানেন না, কিন্তু ওনারা আমার অ্যাডিকশনের ব্যাপারটা জানতেন। আমায় ডি অ্যাডিকশন করাতে হলো, যার জন্য আমার একটা বছর নষ্ট হয়েছে। তুমি তো এই ব্যাপারে কারোর সঙ্গে কথা বলতে পারতে, নিজের দিদিকে বলতে পারতে, কমপ্লেন করতে পারতে। আমার মনে হয় না সেটা করে কোনো লাভ হতো। উনি একজন সম্মানীয় ব্যক্তি, একটা ডাবল লাইফ লিড করছিলেন, যার ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না। আমি অপেক্ষা করছিলাম যখন উনি আমার ফাঁদে পড়বেন, একটা এমন সিচুয়েশন যখন উনি দুর্বল থাকবেন আর আমি প্রতিশোধ নিতে পারবো। আমি সুযোগ পেলাম, আর আমি ঠিক সেটাই করলাম যেটা উনি আমার সাথে করেছিলেন। উনি আমাকে অ্যাডিক্টেড করেছিলেন না, আমি ওনারই অ্যাডিকশনের সুযোগ নিলাম। উনি ল্যাজ নাড়াতে নাড়াতে এলেন, আর আমি কাজটা সেরে ফেললাম। যদি মেনেও নিই যে তুমি যা বলছো ঠিকই বলছো, ডক্টর সহায় তোমার সঙ্গে যা করেছিল সেটা ভুল ছিল, সত্যি অন্যায় ছিল, কিন্তু তুমি রিপোর্ট করতে পারতে, আইন তোমায় সাহায্য করত। তোমার মা, বাবা, দিদি, কোনো বন্ধুকে বলতে পারতে, আইনের সাহায্য নিতে পারতে। উনি আমাকে ব্যবহার করেছিলেন, আর তাও সেই সময় যখন আমার কিচ্ছু করার ছিল না। উনি একজন সম্মানীয় প্রভাবশালী ব্যক্তি ছিলেন। কেউ আমার কথা কেন বিশ্বাস করত? উল্টে সবাই আমাকেই দোষ দিত যে আমি একটা ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে একজন ভালো ডাক্তারকে বদনাম করার চেষ্টা করছি, তার সুযোগ নেবার চেষ্টা করছি। চলুন স্যার, আপনি মন থেকে বলুন, যদি সাহস থাকে আপনার, যদি ওই সময় আমি আপনার কাছে আসতাম তাহলে আপনার কি রিয়াকশন হতো? ডাক্তারবাবু বলতেন যে উনি নির্দোষ, আপনারা ছেড়ে দিতেন, একটু আধটু হইচই হতো, কিছু মানুষ আমাকেও সাপোর্ট করতেন। কিন্তু এই সব কিছুর পরেও ডাক্তারবাবু কি সত্যি তার কাজের শাস্তি পেতেন? আপনি আমায় ধরে ফেলেছেন স্যার।
আর আমি স্বীকার করছি যে আমি দোষ করেছি। আমি ওনাকে শাস্তি দিয়েছি। ওনার যেমন কর্ম তেমন ফল। অপরাধ করে কারুর কখনো লাভ হয় না স্যার, আমারও হবে না। কিন্তু আমি এটা অবশ্যই নিশ্চিত করেছি যে ডাক্তারবাবু যে অপরাধ করেছেন সেটা করে যাতে ওনারও লাভ না হয়। অর্চনা মা, তুমি কি জানতে মা সাক্ষীর এই অবস্থার কথা? না বাবা, আমি তো এটাও বুঝতে পারছি না ও ড্রাগের নেশা ধরলো কি করে। আমি এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যেটা ঘটেছে। এসব সত্যি নয় বাবা, লোকে যাই বলুক না কেন, কিন্তু এইসব মিথ্যে মিথ্যে বাবা। সাক্ষী এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। ডক্টর বিকাশ সাহাইয়ের খুনের জন্য তার বিরুদ্ধে আইপিসির ধারা 302 ধার্য করা হয়েছে, আর সে এখন সাইকিয়াট্রিস্টের পরামর্শ আর পর্যবেক্ষণে আছে। যে চিঠি সে লিখে পাঠিয়েছিল তাতে তার যাবতীয় রাগ, তার ফ্রাস্ট্রেশন, তার মনের ভিতরের ঘৃণা আর প্রতিশোধ স্পৃহা পরিষ্কার ফুটে উঠেছিল। এই বিষয়ে কোনো তর্কই চলে না যে সে যেটা করেছিল সেটা ঠিক না ভুল। অবশ্যই সেটা ভুল ছিল। চোখের বদলে চোখ, কানের বদলে কান, আর জিভের বদলে জিভ। এভাবে চললে তো পুরো দুনিয়ায় একদিন অন্ধ, কালা আর বোবা হয়ে যাবে। কিন্তু সাক্ষী তো এটাই ভেবেছিল যে সে বোবা, এই পৃথিবী তার দুঃখ কখনোই শুনতে পাবে না, আর আইন হলো অন্ধ, তাই ন্যায় সে কখনোই পাবে না। কিন্তু যদি সেভাবে দেখা যায়, এরকম ধরনের চিন্তাভাবনার মানুষ সাক্ষী একা নয়। আমাদের মধ্যে অনেকেই তার এই মানসিকতার সঙ্গে একমত হব, আর এটা মানব যে ল এনফোর্সমেন্ট ঠিকমতো হয় কোথায়। আমরা অনেকেই এটা মনে করি যে প্রভাবশালী ব্যক্তিরা অপরাধের সাজা থেকে বড় সহজেই বেঁচে যান, আর যদি ফেঁসেও যান তাহলে তাদের বাঁচাতে অনেক হাত এগিয়ে আসে, যেখানে একজন সাধারণ মানুষ এই আইনের প্যাঁচেই ক্রমাগত নাজেহাল হতে থাকে। চোখের বদলে চোখ, কানের বদলে কান, আর জিভের বদলে জিভ। এভাবে চললে তো পুরো দুনিয়ায় একদিন অন্ধ, কালা আর বোবা হয়ে যাবে। একদম সত্যি কথা। কিন্তু তার সাথে এটাও সত্য যে একজন অসহায় সাধারণ মানুষের সহ্যের পরীক্ষা নেওয়া উচিত নয়। সবার জন্য ভালো এটাই হবে যারা পাওয়ারফুল, যারা ক্ষমতাবান, তারা এটা জেনে নিন যে কারো শোষণ করে, জোর করে, কারো মুখ বন্ধ করে যে রাগ, হতাশা আর ঘৃণার বীজ আপনারা বপন করেন, সেটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন নিজের সাথে হওয়া শোষণের প্রতিশোধ নেওয়ার জন্য অপরাধের সাহায্য নেওয়া এটা ঠিক নয়। জয় হিন্দ।